আমরা আজকে একটু অন্য অভিজ্ঞতার কথা শুনবো, কোনো বিষয় নিয়ে জানবো। এবং প্রথমেই যে বিষয় নিয়ে বলবো, যেমনটা আপনারা দেখলেন শিশির রাডার সংস্থায় আমরা এসে পৌঁছেছি। এই সংস্থার নাম কেন রাডার কেন্দ্রিক? নাম শিশির রাডারই বা কেন, এবং তারা বর্তমানে কিভাবে কাজ করে, আগামীর জন্য কি ভাবছে, বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্ম এর সুফল কতটা পাবে, কিভাবে পাবে, এই বিষয় নিয়ে আমরা জানবো, কথা বলবো। কিন্তু আরো একটি বিষয় নিয়ে কিন্তু আমরা জানবো, আমাদের মধ্যে মহাকাশ নিয়ে ভীষণ কৌতূহল রয়েছে, তাই না? আমরা মহাকাশ সম্পর্কে জানতে চাই, মহাকাশে কি ঘটে চলেছে প্রতিনিয়ত, মহাকাশের প্রভাব আমাদের জীবনে কত, আমরা ব্যক্তি জীবনে এর প্রয়োগ কতটা করে থাকি এবং কতটা প্রয়োগ অনুভব করে থাকি, সার্বিক বিষয় নিয়ে আমরা জানবো। তবে ঠিক কি জানবো, তার জন্য একটু অপেক্ষা করতে হবে, কারণ এমন একটি বিশেষ মানুষের সাথে আমরা আলাপ করবো যিনি আমার থেকে অনেক বেশি ভালোভাবে আপনাদের সেই বিষয়টি বুঝিয়ে দিতে পারবেন। তো চলুন সেই মানুষটির সাথে আলাপ করে নিই, যার অবদান মহাকাশের জাগতিক যে বিজ্ঞান তার উপরে তো রয়েছে, আমাদের প্রযুক্তির উপরে রয়েছে, পাশাপাশি তিনি সেই প্রযুক্তি নিয়ে কিন্তু কাজ করে চলেছে প্রজন্মের জন্য, যার সুফল আগামী প্রজন্ম পাবে এবং বর্তমান প্রজন্ম পাবে। তো চলুন কথা বেশি না বাড়িয়ে আলাপ করে নিই সেই বিশেষ মানুষটির সাথে, যার সাথে কথা বলবো বলে আজ আমরা উপস্থিত হয়েছি শিশির রাডার সংস্থায়। মহাকাশ নিয়ে মানুষের কৌতূহল সভ্যতার জন্মলগ্ন থেকে। চাঁদে পা রেখে নীল আর্মস্ট্রং বলেছিলেন, ওয়ান জায়ান্ট লিপ ফর ম্যানকাইন্ড। এরপর মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব খুঁজেছেন বিজ্ঞানীরা, মহাকাশে মাসের পর মাস কাটানোর অভিজ্ঞতা আহরণ করেছেন। ভারতে মহাকাশ গবেষণায় উল্লেখযোগ্য সাফল্য এসেছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরোর হাত ধরে। আজ আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট মানুষ ডক্টর তপন মিশ্র, যিনি এই মুহূর্তে শিশির রাডারের ফাউন্ডার তো বটেই এবং ইসরোর প্রাক্তন অধিকর্তা। চলুন আলাপ করে নিই তার সাথে। স্যার, ওঙ্কার বাংলায় আপনাকে অনেক স্বাগত জানাই। নমস্কার, আপনাকেও শিশির রাডারে স্বাগত জানাচ্ছি। স্যার, আজ আমরা পাওয়ার ইন বেঙ্গলে মানুষের কাছে তুলে ধরবো অনেক দিক, যে দিক নিয়ে মানুষ এখনো পর্যন্ত ভাবনা চিন্তা রাখলেও সঠিক জ্ঞান বা সঠিক জানার পরিধিটা তাদের স্বল্প রয়েছে, এবং সেক্ষেত্রে আমরা জানতে চাইবো মহাকাশে গবেষণা ক্ষেত্র এবং তারপরে গিয়ে শিল্পোদ্যোগ, এবং আপনার যে শিল্পোদ্যোগ তা কিন্তু অন্যান্য অনেক শিল্পোদ্যোগের থেকে অনেকটা বেশি আলাদা। তো এই সম্পর্কে একটু আমাদের দর্শকদের কাছে যদি বিস্তারিত বুঝিয়ে বলেন। দেখুন, আমার যে শিল্প উদ্যোগটা ওটা অনুপ্রাণিত হয়ে ইসরোর থেকে। আমি ইসরোর ইনোভেশন সেলের অধিকর্তা ছিলাম, এবং আমি আশ্চর্যভাবে দেখলাম যে ভারতে যখন স্টার্ট আপ আন্দোলন যখন শুরু হলো, দেখা গেল যে সেখানে খুব অল্প অল্প বয়সের ছেলে মেয়েরা এসে যোগদান দিচ্ছে। অল্প বয়সের একটা শক্তি, তার কাছে আর কিছুই পরোয়া করতে পারে, কিন্তু একটা অভিজ্ঞতারও মূল্য আছে। আমি দেখলাম যে স্টার্ট আপ সেক্টরে যত ছোট স্টার্ট আপ বা স্পেশালি যেগুলো হচ্ছে মহাকাশ বিজ্ঞানের ব্যাপারে, তারা শুরু করেছে যেখানে ইসরো শুরু করেছিল। আর এই জায়গায় যদি শুরু করতে যায়, তাই ইসরো নিয়েছে যে এটা 60 বছর ধরে এই অবস্থায় আসতে, তো এরা 60 বছর না হলে অত 20 বছর নেবে ওই অবস্থায় আসবে। যে কিন্তু আমার মনে হয় যে স্টার্ট আপ প্রোগ্রাম, যে মহাকাশ বিজ্ঞানী যেখানে ইসরো যেখানে পৌঁছেছে তার সেখান থেকে যদি শুরু করে, তাহলে আমরা মহাকাশের যে স্টার্ট আপটাকে অনেক আগে নিতে পারবো। আমি এমন একটা নিদর্শন খাড়া করতে চাই যে ভবিষ্যতে যারা যে বৈজ্ঞানিক
তারা নিজেদের ল্যাবের মধ্যে সীমাবদ্ধ না করে তাদের জ্ঞান আর তাদের দক্ষতা কত বেশিভাবে মানুষের কাজে লাগতে পারে সেটাকে নিয়ে আসতে পারে। আর এতদিন তারা যারা বৈজ্ঞানিক হিসেবে যারা একজনই কাজ করতেন, আজ তারা যদি উদ্যোগ নেন তারা হয়তো 10, 15, 50, 100 জনের কাজ দিতে পারবে। আজকে ভারতে এই কর্মের বিস্তারের খুব বড় দরকার, সেটা দক্ষ কর্মের বিস্তার। তো আমি সেইভাবে উদ্যোগ নিই। উদ্যোগটা নিতে গিয়ে আমি দেখি যে আমার যেখানে দক্ষতা রেডার ইমেজিংয়ের, আমি সেই ব্যাপারে নিই, কারণ আমার যেটা দক্ষতা নেই সেটা করতে। আমাদের অ্যাকচুয়ালি মহাকাশযান 27 সালে শুরুর দিকে যাবে, সেটার কাজ খুব তোড়জোড় শুরু হয়। কিন্তু আমরা ওই যে প্রথমে এটাকে টেস্ট করব ড্রোনের ওপর, কিন্তু আমরা যখন শুরু করি তখন কিন্তু ড্রোন এত বড় কিছু ছিল না। কিন্তু হঠাৎ দেখা গেল যে আমাদের যে দূর সংবেদন বা রিমোট সেন্সিংটাতে এখন হঠাৎ, এতদিন ছিল মহাকাশযান, কিন্তু মহাকাশযানের সমস্যা কি 1 দিন 2 দিন 3 দিন 7 দিন বাদে বাদে আসবে যতগুলো স্যাটেলাইট আছে। আমরা এই 15 মিনিটের মধ্যে দেখতে পারবো না কি হলো। কিন্তু ড্রোনের থাকার সুবিধা কি, যদিও দেখতে মনে হবে খুব সহজ কিন্তু গণিত খুব শক্ত ওখানে। তো এই পুরোটা যদি আমি তাহলে 15 মিনিটের মধ্যে দেখতে পারবো। আর জানেন তো, মানে আমরা যদি, আমাদের একটা অদ্ভুত সমস্যা আছে, আমরা যদি টেকনোলজিটা খুব বড় করে দেখাই না, তাতে দেখবেন যে খুব পয়সা খরচ করে খুব উচ্চ শিক্ষার লোককে দিয়ে আমরা বসিয়ে রাখি। আর ড্রোন বললে অ্যাকচুয়ালি একই টেকনোলজি, সেটা কিন্তু 12 ক্লাস পাস করা ছাত্র অপারেট করতে পারে, তাহলে খরচাটা কম হবে মানসিকভাবে। তো আমরা যখন ড্রোনে শুরু করি, প্রথম ভেবেছিলাম যে এটা শুধু আমাদের যে স্যাটেলাইটের হার্ডওয়্যারটা টেস্ট করার জন্য, কিন্তু হঠাৎ দেখা গেল সারা পৃথিবীতে হঠাৎ খুব উৎসাহ যে ড্রোনের ব্যাপারে, সেটা ইউক্রেন যুদ্ধের জন্য বা অপারেশন সিন্দুরের জন্য। তখন আমাদের ড্রোন তখন খুব চাহিদা হলো, যে মানে এখন আমরা ড্রোনটা একটা আলাদা বিজনেস করেছি। ড্রোন সার, সিনথেটিক অ্যাপারচার, স্যাটেলাইট সার, দুটো আলাদা বিজনেস করেছি। আর ড্রোন সারে আমরা সার্ভিসও দিই। আজকে দেখো যে দেরাদুনে, ঋষিকেশে ওই সব পাহাড় ধসে পড়ছে, দার্জিলিংয়ে পাহাড় ধসে, মিরিকে ধসে পড়ছে। আমরা জানি না, আজকে ধরুন পশ্চিমবঙ্গ সরকার যদি সেখানে এই রেডার দিয়ে প্রতিদিন নয় 10 দিন, কারণ যখন ওটা ধস নামে ওটা 1 মিনিটে নামে না, ওর শেষটা 1 মিনিট হয়, কিন্তু শুরুটা হয় মাস কয়েক আগে থেকে। জমি ধীরে 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 সেটা ভাঙন ধরতে থাকে, ভাঙন ধরতে ধরতে একটা সময়, আমি যদি যখন ভাঙন ধরার সময় যদি আমি ধরতে পারি, এটা ইন্টারফেরোমেট্রিতে করা যায় সারে, তাহলে পরে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এই জায়গাটা ভাঙন ধরতে যাচ্ছে। আজকে ধরুন আর্থকোয়েক হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, আপনি দেখলেন সাডেনলি খবরের কাগজে পড়লেন এই ভূমিকম্প হয়েছে বা নিজে ভুক্তভোগী হলেন, কিন্তু ভূমিকম্পের যে পৃষ্ঠভূমি যেটা হয় সেটা প্রায় মাস 6 কি 1 বছর বা 10 বছর ধরে হয়। ধীরে ধীরে জমি ধীরে ধীরে কন্ট্রাকশন হতে হতে একটা সময়, আমি যদি এটা যদি রেগুলার যদি বিজনেস করতে পারি, তাহলে পরে আমি অনর্থক ওই জায়গায় পয়সা লাগাবো না ব্রিজ বানাতে। কারণ আমি জানি ব্রিজ বানাবো 100 কোটি টাকা করে, ব্রিজটা ভেঙে যাবে, তাতে ভূমিকম্প হয়ে যাক তারপরে করব। আমি লোককেও সচেতন করে রাখতে পারি। তো এই ধরনের যে সার্ভিস এগুলো আসতে পারে। আর প্রযুক্তিতে সেই এফোর্টটা দেওয়া যায় সেটা আর একটা হচ্ছে ধরুন মিলিটারিতে এখন দেখুন, মানে আজকাল সবাই বলে যে আমেরিকা থেকে প্রেডেটর ড্রোন কিনছে, কিন্তু ওটা 14 কিলোমিটার উপরে ওড়ে। আর 14 কিলোমিটার উপরে ওড়ে তার দাম হচ্ছে $750 মিলিয়ন। 1 মিলিয়ন হচ্ছে এখন অলমোস্ট 90 কোটি টাকা। $1 মিলিয়ন 9 কোটি টাকা। আপনি মাল্টিপ্লাই করে দেখুন কত কোটি টাকার হয়ে যায়। কিন্তু যেহেতু ওপরে উঠছে, সেটা মিসাইল দিয়ে খুব সহজে টার্গেট করা যায়। কিন্তু আমার ড্রোন কিন্তু 1 কিলোমিটার ওপরে ওড়ে, 10 কিলোমিটার দেখে। আমি বর্ডার দেখতে পারি,
কিন্তু ওটা মিসাইলের বাইরে থাকবে, কারণ মিসাইলের যে রেডার জানেন তো, এই জমি থেকে সব জায়গায় তো রেডার থাকে না, রেডার অনেক ভেতরে থাকে, কস্টলি। ধরুন আজকে আমাদের বর্ডারে রেডারে দেখার জন্য রেডার তো হয়তো কোথায় 100 কিলোমিটার দূরে আছে, তার আবার 5 ডিগ্রি তলায় দেখতে পারে না রেডার। আপনি করে দেখুন, আমি যদি সেই হাইটের মধ্যে যে ড্রোন অপারেট করি, ইট উইল নট বি হিট। এই টেকনিকটা এখন ভারতে, আর আমরা পৃথিবীতে কিন্তু সবচেয়ে অগ্রণী এই টেকনিকে, এটা আপনাকে বলে রাখছি। আমরা ভাবি যে আমেরিকান, আমার নিজের নামও সারা পৃথিবীতে আছে, নির্ভর জানে সবাই। এই টেকনিক, এই হাই রেজলিউশন ইমেজিং এল অ্যান্ড পি ব্যান্ড, এটা আমাদের ইউনিক, আমরা ওখানে প্রথম। কলকাতা থেকে এটা পৃথিবীর অগ্রণী। স্যারের কাছে একটি আবেদন রাখবো যে শিশির রাডার তাদের যে কর্ম পদ্ধতি সে বিষয়ে একটু আমরা জানতে চেষ্টা করব, এবং সেই জানার জন্য আমরা একটু আপনার অফিসটা ঘুরে দেখব। ঠিক আছে। স্যারের কাছে প্রথমে যে আসবো, যে এই যে কর্মপদ্ধতি, শিশির রাডারের কর্মপদ্ধতি, সেখানে আমরা দেখছি অনেক এমপ্লয়িজরা তারা রয়েছেন, কাজ করছেন। বাংলার ক্ষেত্রে এমপ্লয়মেন্টের জায়গাটা এক্ষেত্রে কতটা? এখন আমার কাছে প্রায় 55-র ওপর ম্যান পাওয়ার কাজ করছে। তারা বাংলারই ছেলে মেয়ে, কিছু বাইরের আছে, তারা বিভিন্ন ইনস্টিটিউশন থেকে আছে। শুধু ইঞ্জিনিয়ার নয়, আমাদের এখানে সমস্ত ধরনের, এবং ফিজিক্স, ম্যাথস, সবাই। আমাদের একটাই যোগ্যতা, একটু নমিনাল শিক্ষাগত যোগ্যতা, যেহেতু এই টেকনোলজি বা এই তকনিকি যে প্রয়োগটা, সেটা অনেকটা নতুন। আপনি যাই পড়াশোনা করে থাকুন, আপনাকে পুনর্বার পড়াশোনা করতে হবে। সুতরাং আমাদের যেটা সমস্ত এমপ্লয়ি বা আমাদের যে কলিগদের যারা সিলেক্ট করেছি, তাদের মধ্যে একটাই দেখেছি, তাদের গ্রাসপিং পাওয়ার, কোনো নতুন জিনিসকে কিভাবে কত তাড়াতাড়ি নিতে পারে সেরকম। আর আমাদের এই প্রচেষ্টার ফলে আমরা কোনো সাবজেক্টের মধ্যে নিবদ্ধ না হয়ে, মানুষের যে একটা নিহিত যে ক্ষমতা আছে যে কোনো নতুন জিনিস বোঝার, সেরকম আমরা ছাত্রছাত্রীদের নিয়েছি। এবং আমি আজকে আমাদের যে সার্থকতার মূলে আমাদের সেই চয়েসটা আছে। আর এর ফলে এটাতে এখন তো আমরা শুরুর থেকে গত 3 বছরে আমরা যখন রেডারে যাব, এই সংখ্যা আরও 2 বা 3 গুণ অবধি যাবে। এবং ভবিষ্যতে যখন এটা আরও বড় প্রোডাকশন সেন্টারে যাবে, তখন হয়তো প্রায় 500-র ওপর লোককে আমরা কর্মসংস্থান দিতে পারবো। সুতরাং এই যে স্টার্ট আপ, একটা দুটো হচ্ছে যে এতে আমরা যে শুধু যে একটা টেকনোলজি বিকাশ করব বা মানুষের সুবিধা করব, আমরা এটা কর্মসংস্থানেরও ব্যবস্থা হবে। একটা হচ্ছে যে ডাইরেক্ট কর্মসংস্থান, আর একটা হচ্ছে ধরুন এই যে আমাদের ডেটা নিয়ে কালকে কৃষকের ব্যবহারে বা এমার্জেন্সি সার্ভিসে বা মিলিটারিতে নতুনভাবে অ্যাপ্লিকেশনে আসবে। তো এই অ্যাপ্লিকেশনেও সেখানেও অনেক, আমরা যত এমপ্লয় করব তার চেয়ে অন্তত 4 থেকে 5 গুণ লোক তাতে এমপ্লয়মেন্ট পাবে। তো সেইটা একটা বড় সুবিধা আছে। আর সবচেয়ে বড় যেটা ব্যাপার, এই ফলে যে একটা মানসিকতা তৈরি হচ্ছে, যে মানসিকতার ফলে আজকে ছেলেমেয়েরা কোনো একটা ছকে বাঁধা কাজ ছেড়ে একটা স্টার্ট আপে আসতে পেরেছে। এই শক্তির বলে আরও অনেক নতুন স্টার্ট আপ আসবে। কারণ স্টার্ট আপে কাজ করার একটা করে প্রথমত রিস্কি, সাবজেক্টটা নতুন, কোনো ছকে বাঁধা নয়। পার্টিকুলার কোনো সাবজেক্ট মানে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং বা সায়েন্স বা এই ধরনের বিষয় না। সেক্ষেত্রে ধরুন যারা লিটারেচার নিয়ে পড়েছে, কখনো ইংলিশ নিয়ে পড়েছে, ইংলিশ অনার্স নিয়ে পড়েছে বা সেরকম ধরনের, তাদের ক্ষেত্রেও কি এই শেখাটা সহজসাধ্য হতে পারে যদি তাদের নিজেদের আগ্রহ থাকে? আমি একটা মেয়েকে ডাকি। বৃন্দা,
এই আর্টসের মেয়ে। আচ্ছা আচ্ছা সে কিন্তু নাকে দড়ি দিয়ে প্রজেক্ট ম্যানেজমেন্ট করে টেকনোলজি। আমরা একটু কথা- চলে এসো, কাগজ নিয়ে এসো। আমরা আলাপ করে নেব আরো একজনের সাথে, স্যার আলাপ করে দেবেন। সোমা হচ্ছে আমাদের সিগন্যাল প্রসেসিংয়ের বড় এক্সপার্ট এবং ক্লাউড প্রোগ্রামিংয়ের। সে যখন ঢুকেছিল প্রোগ্রামিং জানতো না, কারণ কলকাতা ইউনিভার্সিটিতে পিওর ম্যাথমেটিক্সে পড়ানো হয় না। সে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সও নয়, কম্পিউটার সায়েন্সও নয়। সেখান থেকে সে খালি অঙ্ক জানতো। আজকে আমাদের ওয়ান অফ দ্য অ্যালগোরিদম এক্সপার্ট, ওয়ান অফ দ্য টপ মোস্ট ক্লাউড প্রোগ্রামার। আমি দেখতে পাচ্ছি এখানে একটি ল্যাব রয়েছে এবং সেই ল্যাবের ভেতরে কিভাবে কাজ হয় সেগুলো একটু আমরা দর্শকদের দেখাতে চাইবো। ঠিক আছে। আমরা যখন বাংলায় বসে বাংলার কর্মসংস্থানের চিন্তা করব, কিন্তু আমাদের লক্ষ্যটা থাকবে ভারত। সুতরাং আপনি যে ভারতের পতাকা দেখছেন, সেটা সবাইকে মনে করিয়ে দেওয়াই আমাদের যে কাজ, তা বাংলায় বসে হলেও তা ভারতের জন্য হচ্ছে। ইসরো অধিকর্তার অভিজ্ঞতা মূলধন করে যে সংস্থা গড়ে উঠেছে নিউ টাউনে, সেখানে কিছুক্ষণ কাটালে বোঝা যায় রাডার যন্ত্রটির কাজ শুধু শত্রুপক্ষের উপর গোয়েন্দাগিরি নয়, কৃষি থেকে পরিবেশ সব ক্ষেত্রে এর ব্যবহার। কিন্তু আমাদের মূল ইচ্ছে, যে আমার খুব কেউ যদি জিজ্ঞেস করে যে আমার আন্তরিক ইচ্ছে, এগ্রিকালচারে এর সবচেয়ে বেশি ব্যবহার। আপনি কি জানেন যে ভারতে কোনো এগ্রিকালচার ইন্স্যুরেন্স নেই? কেন নেই? গাড়ির ইন্স্যুরেন্স থাকবে, এগ্রিকালচার কেন, চাষের কেন ইন্স্যুরেন্স নেই? গাড়ির ইন্স্যুরেন্সের সুবিধা কি? গাড়ি যদি ধাক্কা মারে, কোথাও রাখে, গাড়িকে রাস্তা পেলে ক্রেনে করে আপনি সার্ভিস স্টেশনে আসবেন। ইন্সপেক্টর সার্ভিস স্টেশনে গিয়ে দেবে, একটা ইন্সপেক্টর একটা জায়গায় গিয়ে 100টা গাড়ি দেখতে পারে। কিন্তু বলুন 100টা খেতে যদি ফসল খারাপ হয়ে থাকে, তো একটা ইন্সপেক্টর 100টা খেতে যেতে পারবে না। তো সুতরাং যে ইন্সপেক্টর যেহেতু নেওয়ার খরচাটা বেশি, নাম্বার অফ ইন্সপেক্টরের খরচাটা বেশি হয়ে যায়, সুতরাং কোনো ইন্স্যুরেন্স কোম্পানি আসে না। কিন্তু জানেন ইন্স্যুরেন্স মার্কেট কত? এগ্রিকালচার ভারতে ইন্স্যুরেন্সের মার্কেট হচ্ছে যেগুলো খুব কম হিসাব করে অ্যাকচুয়ালি প্রায় 5 লাখ কোটি টাকা। এই ড্রোনটা খুব যদি সস্তায় আনা যায়, টেকনোলজি দিয়ে যদি এই ইন্সপেক্টরটাকে রিমুভ করা যায়, তাহলে পরে চাষিদের সবচেয়ে সুবিধা হয়। চন্দ্রযান-2 আমরা সকলেই জানি এবং ভীষণ পরিচিত আমরা, সেক্ষেত্রেও আপনার অবদান আমরা জানি, কিন্তু আমাদের দর্শকদের যদি বলেন, সেক্ষেত্রেও তো এই এলএনপি ব্যান্ডের বিকাশে অ্যাকচুয়ালি কী হয়েছিল, চন্দ্রযান-1-এর সময় আমি ছিলাম অ্যাডভাইজার। ওখানে একটা রেডার পাঠানো হয়েছিল, সবাই খুব বললো আমেরিকানরা রেডার পাঠিয়েছে। অ্যাকচুয়ালি আমি নিজেও প্রপোজ করেছিলাম চন্দ্রযান-1-এ, কিন্তু কী হবে, বাদামি লোকের চেয়ে সাদা লোকের দাম বেশি। কারণ আমেরিকানরা গেলে খুব পাবলিসিটি হবে, আর আমার তপন মিশ্রা যদি যায় লোকে পুছেও দেখবে না। তাই জন্য তখন ইসরো ঠিক করে যে আমেরিকানদের রেডারই পাঠাবে। কিন্তু আমি সে ডিসকাস ছিলাম। যখন চন্দ্রযান-2 যখন যায় যে চন্দ্রায়ন, তখন তার যখন প্রত্যেকে, তখন ইউ.আর. রাও ছিলেন কমিটির চেয়ারম্যান, যে পেলোড ঠিক হবে। কিন্তু প্রথমবার যেহেতু আমেরিকান গেছে, এবারও আমেরিকান যেতে হবে। তো উনি আমাকে কাটানোর জন্য, আমি বললাম যে আমি রেডার বানাবো না, তো তোমাকে 2 ব্যান্ডে বানাতে হবে। আমরা কী কী ব্যান্ড বলুন? L&S। আমি বললাম ঠিক আছে, হবে জি হুজুর। চন্দ্রযান আর এটা ফুল পোলারিমেট্রিক হতে হবে। আমি বললাম জি হুজুর, কারণ সরকারিতে জি হুজুর করলে না শত্রুর অভাব হয়ে যায়, কম হয়ে যায়। তো আমি জি হুজুর বললাম, কিন্তু ইউ.আর. রাও ছাড়বার পারত না। বললাম হোয়াট ওয়াজ দ্য মাস অফ দ্য
দিস রেডার, আমেরিকান রেডার, আমি বললাম যে 11.5 কেজি। দেন দুটো ফ্রিকোয়েন্সি ডুয়াল পোলারাইজেশন চলে 4 টাইমস হার্ডওয়্যার। তো উনি বললেন, তাহলে উনি ভাবলেন যে আমি নেবো না, বললাম 15 কেজির মধ্যে করতে হবে। আমি বললাম জি হুজুর, আমি করে, তখন তো উনি দেখলেন তার তো ঠিক আছে, এটা তপন মিশ্রের টিমই বানাবে। আমি যখন ফিরে এসেছি আমার টিমের লোকেরা প্রায় আমাকে লিঞ্চিং করার মতো অবস্থা, এই কম ওয়েটে কি বানানো যায়, এতগুলো ফাংশনালিটি সব দিয়েছে। তো কিন্তু ফাইনালি আমরা বানাই, এবং এই ডুয়াল ফ্রিকোয়েন্সি স্যার এখন অ্যাকচুয়ালি LNS ব্যান্ড, যেটা আরও পাওয়ারফুল। অ্যাকচুয়ালি কত জল চাঁদে আছে, মানে চাঁদের যে গহ্বরগুলো তো ভেতরে ঠান্ডাতে কত বড়, এটা কিন্তু খুব ভালো এস্টিমেট করেছে। এই খবরটা বাইরে পাবেন না, কারণ এটা আমাদের সরকারের কাছে থাকে। ভারতের কথা যখন এলো তখন বাংলার কথাই বা আসে না কেন? কারণ মানুষটি তো আসলে বাঙালি, এবং এক্ষেত্রে তার যে সংস্থার নাম আমরা দেখছি শিশির রাডার, এর পিছনে কি কোনো গল্প আছে স্যারের কাছে জানবো? আমরা আসলে সিবি রমনের নাম জানি, আমরা জগদীশ চন্দ্র বোসের নাম জানি। আপনারা কিন্তু শিশির কে মিত্রের নাম শোনেননি, খুব কম লোকে শুনেছেন। ইনফ্যাক্ট ওনাকে না দিয়ে অ্যাপেলটনকে নোবেল প্রাইজ দেওয়া, ওনাকেও নোবেল প্রাইজ দেওয়া, কারণ এই ডি লেয়ার, স্পোরাডিক ডি লেয়ার, কারণ এই যে ওটা যে 20 কিলোমিটারে 10 থেকে 20 কিলোমিটার হাইটে যে একটা আয়োনাইজ লেয়ার থাকতে পারে, সেটা তখন কেউ বিশ্বাস করতো না। উনি প্রথম পরীক্ষা করে ওটা বের করেছিলেন। আর উনি এই অল ইন্ডিয়া রেডিও আপনি দেখছেন না, এই অল ইন্ডিয়া রেডিওর প্রথমে অ্যামেচার রেডিও প্রচার শুরু করেন, যেটা থেকে পরে অল ইন্ডিয়া রেডিও 1932 সালে হয়। আর তাই জন্য যেহেতু ওনার হাত থেকে বেরিয়েছিল বলে অল ইন্ডিয়া রেডিওর হেডকোয়ার্টার কলকাতা ছিল, পরে দিল্লিতে শিফট হয়ে যায়। তো ওনার যে অবদান আছে, আমি যেটা ভালো কাজ করতে হলে একটা ভালো লোকের অবদানকে সম্মান দিয়ে করাটা খুব জরুরি। তপন মিশ্র এক অর্থে অত্যন্ত সৌভাগ্যবান। গোটা পরিবার বিজ্ঞানকে ভালোবেসেছে, তাই একই সংস্থায় নানা দায়িত্বে রয়েছেন স্ত্রী, পুত্র, পুত্রবধূ। কাজ আর পারিবারিক জীবন বাঁধা পড়েছে এক অনবদ্য ছন্দে।